ওকে, লেখো কন্ডিশন অ্যান্ড ভ্যালু অফ ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, সর্বোচ্চ আনুভূমিক পাল্লার শর্ত এবং মান। সো এটার জন্য আমাদের প্রজেক্টাইলটা একটু আবার দেখতে হবে। আমরা এখানে প্রজেক্টাইলের ডায়াগ্রামটা একটু নিয়ে আসি। যে নর্মালি একটা প্রজেক্টাইল যেরকম হয়, যে আমরা এখান থেকে তাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে থ্রো করে দিই অ্যান্ড সে এখানে একটা ডিস্টেন্সে ল্যান্ড করে, সে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা যায় সেটাই হচ্ছে তার হরাইজন্টাল রেঞ্জ। আমরা এখানে শুধুমাত্র এই টাইপের প্রজেক্টাইলের জন্যই ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জটা বের করব, জাস্ট একদম বেসিক প্রজেক্টাইল যেটা, সেটার জন্য। ওকে, এখন আমরা লাস্ট দিন এটা মানে এর আগের ক্লাসগুলোতে এটা একবার দেখাইছিলাম যে অ্যাঙ্গেলটা আসলে যখন খুব বেশি হবে তখনও এটা খুব কাছে পড়বে। ধরো আমি যদি অ্যাঙ্গেলটা অনেক বাড়াই দিই, তখন এই প্রজেক্টাইলটা অনেক কাছে পড়তেছে, মানে এটা বেশি ডিস্টেন্সে যেতে পারতেছে না, অনেক উপরে উঠতেছে ঠিকই, বাট বেশি ডিস্টেন্সে যেতে পারতেছে না। আবার আমি যদি অ্যাঙ্গেলটাকে কমায়ও দিই, আচ্ছা জি এর ভ্যালু তো 9.80 থাকবে, সরি, আমি যদি এটাকে কমায়ও দিই, দেখো ধরো এরকম অনেক কমায় ফেলি, ধরো 30 ডিগ্রি, তখন এটা খুব বেশি দূর যায় না। এখানে যদি আমি অ্যাঙ্গেলটাকে একটু স্লাইড করে দেখাই, যে একদম ছোট অ্যাঙ্গেলের জন্য এটা যায় না, 0 ডিগ্রি হলে তো এটা প্রজেক্টাইলই থাকলো না। অ্যাঙ্গেল যখন কম তখন এটা খুব বেশি দূর যায় না, বাট ঠিক যখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, ওই মোমেন্টে এটা সবচেয়ে দূরে যায়। দেখো এরপর আমি অ্যাঙ্গেল যতই বাড়াই না কেন, প্রজেক্টাইলটা আরও কাছে পড়ে। তার মানে এইখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আসলে 45 ডিগ্রিতে থ্রো করলেই এটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। এখন আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখব যে আসলে একটা প্রজেক্টাইলকে 45 ডিগ্রিতে থ্রো করলেই সে সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ে। ওকে, সো এটা প্রুফ করি। দেখো, সো আমি ফার্স্টে জানি না যে আমি কত অ্যাঙ্গেলে থ্রো করলে এটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাবে। সো আমি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি। এরকম আমি এই একটা প্রজেক্টাইল নিলাম, একটা প্রজেক্টাইল নিলাম, আমি বের করার ট্রাই করতেছি যে এটার আর এর ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হয়। ওকে, সো দেখো আমরা এটার আর এর ফর্মুলা অলরেডি বের করে আসছি। আর এর ফর্মুলা কি? ভি নট স্কোয়ার সাইন টোয়াইস থিটা নট ডিভাইডেড বাই জি। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই থিটা নটের ভ্যালু কত হলে এটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে গিয়ে পড়বে। এই থিটা নটের ভ্যালুটা কত হলে এটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে গিয়ে পড়বে। সো আমার টার্গেট হচ্ছে আর ম্যাক্স ফাইন্ড আউট করা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর ম্যাক্স? এখন দেখো, আর হচ্ছে ভি নটের উপর ডিপেন্ড করে, জি এর উপর ডিপেন্ড করে, আর সাইন 2 থিটা নটের উপর ডিপেন্ড করে। এখন সাপোজ আমার ভি নট, মানে সবারই একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে যে আমি এর চেয়ে বেশি জোরে থ্রো করতে পারি না। ওকে, বা যে কোনো একটা মেশিন দিয়ে যদি এটা থ্রো করো, তোমার একটা ম্যাক্সিমাম ভেলোসিটি আছে যেটা উপরে তুমি আর থ্রো করতে পারো না, রাইট? এটা আমাদের এবিলিটির উপর ডিপেন্ড করে। সো তখন অ্যাকচুয়ালি থিটা নটটার উপর ডিপেন্ড করে বা থিটা নটটা চেঞ্জ করে আমি এই প্রজেক্টাইলটাকে চাইলে অনেক দূরে পাঠাইতে পারি। সেটা কিভাবে? আমরা এখানে চিন্তা করে দেখি যে আর হচ্ছে সাইন 2 থিটা নটের উপর ডিপেন্ডেন্ট, রাইট? সো দেখো, আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এখন তাহলে আমি কি বলতে পারি যে আর এর ভ্যালু তখনই ম্যাক্সিমাম হবে when r will be maximum when sin 2 theta naught is maximum। মানে আনুভূমিক পাল্লাটা তখনই সর্বোচ্চ হবে যখন sin 2 theta naught এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, রাইট? এখন sin 2 theta naught এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত বলো তো? sin 2 theta naught এর ভ্যালু সর্বোচ্চ কত হতে পারে বা ম্যাক্সিমাম কত হতে পারে? 1। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি 2 থিটা নট তাহলে হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 এর ভ্যালু 1। দেন আমি বলতে পারি থিটা নট সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে প্রুফ যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে একটা সার্টেন ভি নটের জন্য ওই প্রজেক্টাইলটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। ওকে,
মানে তুমি যদি একই ভেলোসিটিতে অনেক প্রজেক্টাইল থ্রো করো, মানে এখানে একটু দেখাই, একটু ওয়েট করে দাঁড়াও। ওকে, দেখো এখানে আমি অনেকগুলো অ্যাঙ্গেলের জন্য প্রজেক্টাইলের চেহারাটা কেমন হবে সেটা আঁকছি। ওকে, একদম প্রথমে হচ্ছে 10 ডিগ্রি, যেটা এই যে খুবই কাছে গিয়ে পড়ছে। দেন হচ্ছে 20 ডিগ্রি, যেটা এইখানে গিয়ে পড়ছে। দেন 30 ডিগ্রি, এটা এখানে এসে পড়ছে। তারপর হচ্ছে 45 ডিগ্রি, দেখো 45 ডিগ্রিতে এটা এই জায়গাতে এসে পড়ছে। ওকে, দেন 60 ডিগ্রিতে এটা আবার কমে গেছে, দেখো 60 ডিগ্রিতে এখানে আসছে। দেন 75 ডিগ্রি, 75 ডিগ্রিতে এটা আসছে হচ্ছে এইখানে। আর 90 ডিগ্রিতে তো আসলে এটা প্রজেক্টাইলই হবে না, সো আমি 90টা ইয়া করে দিই, রিমুভ করে দিই। এখানে একটা কাজ করি, এটা 70 দেই, আর এখানে এটা 80 দিই, তাহলে বুঝতে পারবো। ওকে, সো দেখো সবচেয়ে দূরে পড়তেছে কখন। এখানে আমাদের টোটাল আমি 1 2 3 4 5 6 7 7টা প্রজেক্টাইল আঁকছি 7টা অ্যাঙ্গেলের জন্য। 10 ডিগ্রির জন্য এটা খুব কাছে পড়ছে এইখানে, 20 ডিগ্রির জন্য এটা এইখানে পড়ছে, 30 ডিগ্রির জন্য এইখানে, 45 ডিগ্রির জন্য সবচেয়ে দূরে এই জায়গায়, দেন 60 ডিগ্রির জন্য এইখানে, 70 ডিগ্রির জন্য এইটা, 80 ডিগ্রির জন্য এইটা। ওকে, সো এইখান থেকে এটা বোঝা যায় যে আসলে 45 ডিগ্রিটাই সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে। বুঝতে পারছো? এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, 10 ডিগ্রিতে প্রজেক্টাইলটা যত দূরে গিয়ে পড়ছে 80 ডিগ্রিতেও ঠিক ততখানি দূরে গিয়েই পড়ছে, তাই না? আবার 20 ডিগ্রিতে যত দূরে গিয়ে পড়ছে 70 ডিগ্রিতেও তত দূরে গিয়েই পড়ছে, 30 ডিগ্রিতে যত দূরে গিয়ে পড়ছে 60 ডিগ্রিতেও তত দূরে গিয়েই পড়ছে। আর 45-এর জন্য এটা নাই, কারণ 45 তো 45-এর নিজেরই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে আসলে যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ, যেটা পূরক কোণ তো বুঝো, যেমন 15 ডিগ্রির পূরক কোণ কত বলো তো, বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত বলো তো? 75। ওকে, সো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য হরাইজন্টাল রেঞ্জটা সেম হচ্ছে। এখন কেন সেম হচ্ছে সেটাতে আসতেছি, বাট আমরা বুঝতে পারতেছি যে আসলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য এই হরাইজন্টাল রেঞ্জটা সেম। এখন এটার জন্য একটু ট্রিগোনোমেট্রিক নলেজ লাগবে, এটা আমি তোমাকে ক্যালকুলেটরে দেখাইতে পারি। দেখো আর এর ফর্মুলাতে একটা sin 2 থিটা নট আছে, রাইট? সো sin 2 ইন্টু 30, ধরো থিটা নট 30, তখন এটা √3/2। sin 2 ইন্টু 60, তখন এটা √3/2, সেম ভ্যালু, এর জন্যই একই জায়গায় পড়ে। আবার দেখো sin 2 ইন্টু 70, ধরো থিটা নট যখন 70, এটা হচ্ছে 0.642, আর 70-র কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 20, সেটার জন্য সেম ভ্যালু আসতেছে। এখন আমি এটা ট্রিগোনোমেট্রিক দিয়েও একটু প্রুফ করে দেখাই, যে ধরো তুমি দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেলে থ্রো করলা। আচ্ছা, এইটুক তো সবার ক্লিয়ার যে আর ম্যাক্স হবে হচ্ছে থিটা নট সমান 45 ডিগ্রিতে, এটাই কারো কনফিউশন থাকার কথা না। অ্যান্ড আর ম্যাক্সের ভ্যালু কত? আর ম্যাক্স হয় থিটা নট সমান 45, আর আর ম্যাক্সের ভ্যালু কত বলো তো? ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি, কারণ এখানে এই সাইন 2 থিটা নটটা যখন 1 হয় তখনই তো এটা ম্যাক্সিমাম। সো এটাই হচ্ছে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা, আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? এবার আসি যে কেন ওই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য হরাইজন্টাল রেঞ্জটা সেম আসে। এখানে লিখে রাখো, ফর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণের জন্য
আর আর সেম। এটার রিজন হচ্ছে, দেখো ধরো তুমি থিটা নট ওয়ান অ্যাঙ্গেলে যখন থ্রো করলা তখন তোমার হরাইজন্টাল রেঞ্জ আসছে আর, উইচ ইজ ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট 1 ডিভাইডেড বাই জি। অ্যান্ড তুমি যখন এটাকে থিটা নট 2 অ্যাঙ্গেলে থ্রো করছো দেখা গেল তখনও এটার হরাইজন্টাল রেঞ্জটা একই আসছে। মানে এই দুইটা সমান সমান। সো এই দুটো যদি সমান সমান হয় তাহলে কি লেখা যায়? ভি নট স্কোয়ার সাইন টোয়াইস থিটা নট 1 ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টোয়াইস থিটা নট 2 ডিভাইডেড বাই জি। বোথ সাইড থেকে তুমি ভি নট স্কোয়ার জি কেটে দিতে পারো, সেখান থেকে আসে সাইন অফ টোয়াইস থিটা নট 1 ইজ ইকুয়াল টু সাইন অফ টোয়াইস থিটা নট 2। এখন এর মানে কি এই দুইটা অ্যাঙ্গেল সমান সমান? না, দুইটা সাইন সমান হয় ইদার তারা দুইজনই সমান, মানে দুইটা অ্যাঙ্গেলই সেম সেম, অর আরও একটা কন্ডিশন দিয়ে এটা লেখা যায়, অর একটা আর একটার 180 ডিফারেন্স। এটা ট্রিগোনোমেট্রি থেকে আসছে। আমি এটা কীভাবে আসছে এখন বলবো না, বাট এখন তুমি আপাতত ক্যালকুলেটর দেখেই বুঝতে পারবা যে ধরো সাইন 60-র ভ্যালু যত, সাইন 180 মাইনাস 60-র ভ্যালু কিন্তু তত। আচ্ছা, এটা তোমরা তো জানো অলরেডি, রাইট? যে সাইন থিটা আর সাইন 180 মাইনাস থিটা কিন্তু একই, দুটা ইকুয়াল। সো আমরা এখানেও এটা লিখতে পারি না যে 2 থিটা নট 1 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2 থিটা নট 2। বুঝতে পারছো? সো হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওইটাই প্রুফ করতেছি, দেখো। সো 2 থিটা নট 1 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2 থিটা নট 2। বোথ সাইড থেকে তুমি 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে পাবা 90 মাইনাস থিটা নট 2। সো এইখান থেকেই প্রুভড হইল যে আসলে থিটা নট আর থিটা নট 2 এই দুইটার সামেশন যদি 90 ডিগ্রি হয়, মানে তারা যদি একজন আরেকজনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, তাহলে তাদের জন্য আমি সেম আর পাবো। যেমন 30 ডিগ্রির জন্য যত পাবো 60 ডিগ্রির জন্য তত পাবো, তারপর 20 ডিগ্রির জন্য যত পাবো 70 ডিগ্রির জন্য ততই পাবো। সো এটা ট্রিগোনোমেট্রি ইউজ করে প্রুফ করা। সো এটা মাথায় রাখবা, দুইটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য আর সেম হয়, আর আর এর ভ্যালু ম্যাক্সিমাম হয় যখন থিটা নটের ভ্যালু 45 ডিগ্রি। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো আমাদের প্রজেক্ট, হ্যাঁ আবির বলো। না না, জি এর উপর তো এটা আলাদাভাবে ডিপেন্ডেন্ট। জি এর ভ্যালু চেঞ্জ হলে হ্যাঁ অবশ্যই পুরা ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে, বাট ওইটা তো আলাদা ব্যাপার। বুঝতে পারছো? এটা থিটা নট তখন 45 ডিগ্রি থাকবে, কারণ এখানে আমি এই ভি নট স্কোয়ার জিটাকে তো ডিপেন্ডেন্সিতে আনতেছি না, আমি জাস্ট একটা পার্টিকুলার ভি নট অ্যান্ড একটা পার্টিকুলার জি এর জন্য ম্যাক্সিমাম আর কখন পাওয়া যাবে সেটা বের করতেছি। বুঝতে পারছো? আচ্ছা, এরপর একটা ম্যাথ দেখো। ধরো তুমি আরতে বসে একটা ফুটবলকে যখন কিক করো, সেই ফুটবলটা আরতে বসে যখন কিক করো সেই ফুটবলটা হচ্ছে, ধরো তুমি আরতে বসে এটাকে 45 ডিগ্রিতেই, মানে ম্যাক্সিমাম দূরে ফালানোর টার্গেটেই ছিল। সো 45 ডিগ্রিতে যখন কিক করো দেখা যায় এটা 50 মিটার দূরে গিয়ে পড়ে। ওকে, তুমি তোমার যে হাইয়েস্ট যে ভেলোসিটি তুমি অ্যাপ্লাই করতে পারো সেটা দিয়ে কিক করো, আর তোমার অ্যাঙ্গেল হচ্ছে 45, তাতে দেখা যায় যে এটা 50 মিটার দূরে গিয়ে পড়ে। এখন আমি বললাম মুনের মানে চাঁদে তোমার অভিকর্ষ ত্বরণ বা মুনের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে 1/6 অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অফ আর্থ। ক্লিয়ার? সো এটা মুনে কত দূর গিয়ে পড়বে? কারণ দেখো আর ই মানে আর্থে এটার রেঞ্জ হচ্ছে 50 মিটার। সো আর এম সমান কত হবে? এটা বের করো তো সবাই।
একটা ফুটবলকে পৃথিবীতে তুমি কিক করলে এটা হাইয়েস্ট 50 মিটার দূরে গিয়ে পড়ে, মানে হরাইজন্টাল রেঞ্জ অ্যাট আর্থ বা পৃথিবীতে আনুভূমিক পাল্লা হচ্ছে 50। এখন আমি বললাম চাঁদে তোমার অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে 1/6 অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অ্যাট আর্থ। সো চাঁদে এটা এই একই ভেলোসিটি একই অ্যাঙ্গেলে থ্রো করলে এটা কত দূরে গিয়ে পড়বে? এটা কি বেশি দূরে গিয়ে পড়বে নাকি কাছে পড়বে? না না, ভি নটের ভ্যালু না, এটা অ্যাঙ্গেল বলছে না, ভি নটের ভ্যালু দেওয়া নেই। হ্যাঁ, আর সেটার ভ্যালু কত হবে? সিক্স টাইমস। হ্যাঁ হ্যাঁ, আমি বলি ওইটা হচ্ছে তোমার 6 টাইমস হবে, রাইট? এটা মুখে মুখে বলা যায় 300 মিটার হবে। তোমার দেখো আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? চ্যাট ডিসেবল করা কে বলছে? চ্যাট তো ডিসেবল না। সো আর হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ও আচ্ছা, চ্যাট ডিসেবলড হচ্ছে, হ্যাঁ এখানে শুধু হ্যাঁ 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 হ্যাঁ, না না, আমার নেটওয়ার্কের সমস্যা নেই। আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। সো আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জি, তাই না? মানে আর এর ভ্যালু ভি নট স্কোয়ারের উপরেও ডিপেন্ডেন্ট, আবার থিটা নটের উপরেও ডিপেন্ডেন্ট, বাট এই দুইটা যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে তাহলে আর এর ভ্যালু হচ্ছে জি এর ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক, মানে জি যত কমবে আর তত বাড়বে, অথবা জি যত বেড়ে যাবে আর তত কমে যাবে। এখন চাঁদে হচ্ছে এই জি এর ভ্যালুটা কম, সো যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল আমরা এটাকে কি লিখতে পারি? আর ই ডিভাইডেড বাই আর এম ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই জিই, তাই না? ইনভার্সলি প্রপোর্শনাল। সো আর ই দেওয়া আছে 50, আর এম বের করতে বলছে, জি এম বাই জিই হচ্ছে 1/6, সেখান থেকে আর এম ইজ ইকুয়াল টু 300। সেটা অবভিয়াসলি অনেক দূরে গিয়ে পড়বে, এইখানে এসে পড়বে, 6 টাইমস বেড়ে যাবে রেঞ্জটা। সো প্রজেক্টাইল রিলেটেড যা যা ছিল আমাদের শেষ। আর আমি আলাদা একটা ক্লাসে আরেকটা ক্লাসে হচ্ছে এই যে হোমওয়ার্কগুলো দিছিলাম সেইগুলোর সলিউশন করে দিব, ঠিক আছে? আজকে আমরা সার্কুলার মোশন স্টার্ট করব। সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি, সার্কুলার মোশন অর রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতিও বলে আর কি। এখন সার্কুলার মোশনের জন্য আমাদের সব মানে কয়েকটা নতুন টার্ম শিখতে হবে। সো সার্কুলার মোশন হচ্ছে কি একটা সার্কেলের উপর হয়, মানে একটা অবজেক্ট যখন একটা সার্কুলার পাথে রোটেট করে আমরা সেই টাইপের মোশনটাকে বলি সার্কুলার মোশন। সাপোজ তোমার কাছে একটা অবজেক্ট আছে এরকম ছোট, এই একটা পয়েন্ট অবজেক্ট, আর এটা হচ্ছে এই সার্কেলটার সেন্টার। সো এই অবজেক্টটা যদি এরকম রাস্তায় ঘুরতে থাকে সেই মোশনটাকে আমরা বলি সার্কুলার মোশন। একটা এক্সাম্পল যদি দিই, যেমন এরকম সার্কুলার মোশন, ঠিক আছে? এরকম কন্টিনিউয়াসলি ঘুরতেছে অ্যান্ড এটা হচ্ছে ওর সেন্টার, বুঝতে পারছো? এখন এই সার্কুলার মোশন নিয়ে আমরা একটু স্টাডি করব যে সার্কুলার মোশনে কীভাবে কি হয়, তোমার এখানে ভেলোসিটিটা কীরকম, অ্যাক্সেলারেশন কীরকম, ইটসেট্রা। আমি সার্কুলার মোশনের ছবিটা একটু নিয়ে ফেলি, ধরো। সো আমরা এখানে ওই সার্কুলার মোশনটা নিয়ে ডিসকাস করব। দেখো এটা এখানে পি হচ্ছে একটা রোটেটিং অবজেক্ট যেটা একটা সার্কুলার রাস্তায় ঘুরতেছে, আর সি হচ্ছে তার সেন্টার বা কেন্দ্র।
ওকে, আর আমরা এখানে বলে দিছি যে এই যে সার্কুলার রাস্তাটা আছে, এই রাস্তাটার রেডিয়াস হচ্ছে 5 মিটার বা 5, অথবা জাস্ট সিম্পলি আর বলে রাখি, আমরা জেনারেলি কিছু ফর্মুলা ডিরাইভ করবো এখান থেকে। সো এই রেডিয়াসটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। আচ্ছা, সো অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে আচ্ছা, সার্কুলার মোশনে আরও একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন। অনেকগুলো নামই এটার আছে, কৌণিক গতিও বলে বাংলায়, অ্যাঙ্গুলার মোশন বা রোটেশনাল মোশন বা সার্কুলার মোশন। সো এই সার্কুলার মোশন বা অ্যাঙ্গুলার মোশনে আমরা যেমন লিনিয়ার মোশনে কি পড়তাম প্রথমে, ডিসপ্লেসমেন্ট, রাইট? যে একটা অবজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু ডিস্টেন্স যায় সেটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। সো সিমিলারলি সার্কুলার মোশনের জন্য যে ডিসপ্লেসমেন্টটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। বাংলা টার্ম অবশ্যই শিখে রাখবা, কারণ গাণিতিক পদার্থবিজ্ঞান কিন্তু পুরোটাই বাংলায়। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। এখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা আসলে কীভাবে মেজার করা হয়? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মেজার করার ওয়ে হচ্ছে যে এখানে তুমি যে কোনো একটা রেফারেন্স ফ্রেম নিবা, ধরো আমি এক্স অ্যাক্সিসকে আমার রেফারেন্স ফ্রেম বললাম, অ্যান্ড মানে অবজেক্টটা প্রথমে যেখানে ছিল, সহজভাবে বললে অবজেক্টটা প্রথমে যেখানে ছিল সেই বরাবর একটা লাইনকেই তুমি রেফারেন্স ফ্রেম বলতে পারো। ওকে, আমি এখানে সিম্পলি বলতে চাইলে যে এক্স অ্যাক্সিস হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম জিনিসটা হচ্ছে যার রেসপেক্টে তুমি কোনো কিছু ক্যালকুলেট করো। সো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করা হয় যে তুমি এই এক্স অ্যাক্সিস থেকে, মানে এই অবজেক্টটা তো প্রথমে এইখানে ছিল, রাইট? অবজেক্টটা ছিল প্রথমে এইখানে, এখান থেকে এটা একটা সার্কুলার পাথে রোটেট করে এই জায়গাতে আসছে। সো তোমার এই অবজেক্টটা রেফারেন্স ফ্রেম থেকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, এই যে এই অ্যাঙ্গেলটা যতটুক, সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মানে আমরা যখন নর্মাল মোশন নিয়ে কাজ করি, লিনিয়ার মোশন, সেখানে হচ্ছে লিনিয়ার ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করি, আর অ্যাঙ্গুলার মোশন বা সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা দেখি যে এটা কত অ্যাঙ্গেল গেছে। সবার কি এটা ক্লিয়ার? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে কি দিয়ে এক্সপ্রেস করা হয়? থিটা। নর্মালি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে থিটা দিয়ে এক্সপ্রেস করা হয়, ইজ এক্সপ্রেসড ইউজিং থিটা। আমরা যেমন নর্মাল লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে এক্সপ্রেস করি, সিমিলারলি এটাকে আমরা থিটা দিয়ে এক্সপ্রেস করি। তারপর এটার ইউনিট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে অ্যাঙ্গেলের ইউনিট, যেটা হচ্ছে রেডিয়ান। এখানে ডিগ্রি ইউজ করা হয় না, এসআই ইউনিটে অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান। সো এটাকে আমরা সংক্ষেপে র্যাড লিখব। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন হচ্ছে যে একটা অবজেক্ট যখন সার্কুলার পথে রোটেট করে তখন সে তার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যতটুকু অ্যাঙ্গেল ক্রস করে সেটাই হচ্ছে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অর কৌণিক সরণ। এটাকে আমরা থিটা দিয়ে এক্সপ্রেস করি, আর এটার ইউনিট হচ্ছে রেডিয়ান। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা। ধরো এই অবজেক্টটা তো এরকম একটা কার্ভড রাস্তাতে গেছে, রাইট? এখান থেকে এখানে গেছে, একটা বেঁকা রাস্তায় গেছে। সো আমরা বললাম যে এই বেঁকা রাস্তাটার লেংথ হচ্ছে এস। তাহলে এস ইজ ইকুয়াল টু কত লেখা যায় বলো তো এই ছবি থেকে? আর থিটা। আমরা এটা 9-10 ট্রিগোনোমেট্রিতে দেখছি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর থিটা। ফাইন। এবার আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের পরে দেখব হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি বা এটার তোমার বাংলা হচ্ছে কৌণিক বেগ।
আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটির ডেফিনেশন তাহলে কি? এখন অ্যাঙ্গুলার ভেলোসিটিও দুই টাইপের হয়, একটা হচ্ছে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে গড় কৌণিক বেগ আর হচ্ছে শুধু কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো আমরা আগে অ্যাভারেজটা দেখি। সো অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট in 1 second is called অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে প্রতি সেকেন্ডে যতটুকু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ বা অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, ইটস কল্ড অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে একটু অ্যাভারেজ কথাটা লিখে রাখো। আমরা নর্মালি যেরকম ভেলোসিটির ডেফিনেশন দিই এখানেও সেম। ওইখানে ছিল তোমার ডিসপ্লেসমেন্ট ইন 1 সেকেন্ড ইজ কল্ড অ্যাভারেজ ভেলোসিটি, আর এখানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন 1 সেকেন্ড ইজ কল্ড অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো এটা বলা যায়, এটার আইডিয়াটা এরকম যে ধরো এইখান থেকে এই অ্যাঙ্গেলটাকে আমরা ডেল থিটা বললাম, শুধু থিটা দিয়েও লেখা যায়, বাট আমরা কনভিনিয়েন্সের জন্য বললাম যে এটা হচ্ছে ডেল থিটা, মানে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণের পরিবর্তন, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখানে লিখে রাখলাম ডেল থিটা হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, আর ধরো এই পজিশন থেকে মানে এইখান থেকে এইখানে যেতে ডেল টি টাইম লাগছে। আমি এক কাজ করি, এই ছবিটাকে নিচেও একটু এঁকে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমি বললাম যে একটা অবজেক্ট তোমার তার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে আসছে, এতে তার কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল থিটা, বা কৌণিক সরণের পরিবর্তন বা চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল থিটা। এখানে এই চেঞ্জের ব্যাপারটা কেন বলতেছি, এটা হয়তো অনেকের কাছে কনফিউজিং লাগতেছে, আমি আর একটু ক্লিয়ার করে বলি। ধরো প্রথমে অবজেক্টটা এইখানে ছিল, এই অবজেক্টটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এই পজিশনে হচ্ছে θ1। কিছুক্ষণ পর এই অবজেক্টটা এবার ধরো এইখানে আসছে, এই জায়গাতে। এইভাবে করলে অ্যাকচুয়ালি অ্যাম্বিগুইটিটা আর থাকবে না, কনফিউশনটা থাকবে না। সো আমি বললাম যে কিছুক্ষণ পর অবজেক্টটা এই পজিশনে আসছে, আর তখন তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে θ2। তাহলে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ কতটুকু? ডেল থিটা, আর ডেল থিটা ইজ ইকুয়াল টু কত? এই যে এটা হচ্ছে ডেল থিটা, এই অ্যাঙ্গেলটা ডেল থিটা ইজ ইকুয়াল টু তাহলে θ2 মাইনাস θ1, বুঝতে পারছো? আর ধরো এইখান থেকে এইখানে আসতে টাইম লাগছে হচ্ছে ডেল টি। তাহলে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত? আমরা বলতে পারি ডেল টি সেকেন্ডে এইটার ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল থিটা, তাহলে বলতে পারি 1 সেকেন্ডে এই ডিসপ্লেসমেন্টটার চেঞ্জ হয়েছে ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। ওকে, আচ্ছা এখানে একটা কথা লিখে রাখো, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট লিখে রাখো। এখানে যে ডেফিনেশনটা লিখছি এখানে লেখো চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন 1 সেকেন্ড ইজ কল্ড অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। 1 সেকেন্ডে কৌণিক সরণের যে পরিবর্তন সেটাই হচ্ছে গড় কৌণিক বেগ বা অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই ডেল থিটা বাই ডেল থিটাকেই আমরা কি বলতে পারি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কি দিয়ে এক্সপ্রেস করে? ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দিয়ে এক্সপ্রেস করা হয়, বাট এটা যেহেতু অ্যাভারেজ আমরা এটার উপরে একটা বার দিব। সো অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা বার ইজ ইকুয়াল টু ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেট বা 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যতটুকু চেঞ্জ হয় সেটাই হচ্ছে
ওমেগা বার। এখন বলো এইটার ইউনিট কি হবে? হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড, র্যাড পার সেকেন্ড অর রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য ইউনিট, আর অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা বার দিয়ে এক্সপ্রেস করি। ক্লিয়ার? সো অ্যাভারেজটার পর, আচ্ছা অ্যাভারেজটার প্রবলেম কি? ধরো আমার কাছে যদি এরকম একটা গ্রাফ দেওয়া হয়, আমরা যদি থিটা ভার্সেস টি গ্রাফ আঁকি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আঁকি, যে গ্রাফটা খুবই বিজার, ঠিক আছে, মানে সেটা খুবই উল্টাপাল্টা। ধরো এরকম। এখন তোমাকে যদি দুইটা টাইমের মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলা হয়, তখন যদি তুমি এই ফর্মুলা দিয়ে করো যে এই t2 সেকেন্ডে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে থিটা 2, আর t1 সেকেন্ডে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে θ1। t1 সেকেন্ডে এটা হচ্ছে θ1। তখন এই ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি করা বলতে কি বোঝায়? যে এখানে যদি তুমি একটা লাইন এঁকে দাও, যেটাকে সেকেন্ড লাইন বলে, এগুলো আমরা প্রথম দিকে ওই লিনিয়ার ভেলোসিটির আইডিয়া দেখার সময়ও বলছি। তখন এখান থেকে যদি একটা এরকম পারপেন্ডিকুলার আঁকো, আর এখান থেকে যদি আরেকটা পারপেন্ডিকুলার আঁকো, এই পারপেন্ডিকুলারটার হাইট হচ্ছে আমাদের ডেল থিটা, কারণ এটাই θ2 মাইনাস θ1, আর এই নিচের বেসটা হচ্ছে আমাদের ডেল টি। সো এই ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি করলে অ্যাকচুয়ালি কী হয়? এই লাইনটার স্লোপ বের হয়, রাইট? এই যে লাইনটা, তার স্লোপ বের হয়। এখন এখানে সমস্যা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। তাহলে আমি কি করতেছি? আসলে একটা অ্যাভারেজ ভ্যালু নিচ্ছি। টাইম ডিফারেন্সটা যখন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ভেলোসিটিটা আমি অ্যাকুরেটলি মেজার করতে পারি না। আমরা লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে এটা দেখছি যে এস ভার্সেস টি গ্রাফে যদি তুমি ইনস্ট্যান্টেনাস বা একদম পার্টিকুলার কোনো একটা মোমেন্টে ভেলোসিটি বের করতে চাও, অবশ্যই তোমার টাইম ডিফারেন্সটা কমায় আনতে হবে, অ্যান্ড তোমার ডিফারেন্সিয়েশন ইউজ করতে হবে। লিমিটের আইডিয়া ইউজ করে এখান থেকে ডিফারেন্সিয়েশন নিয়ে আসতে হবে। সো আমরা যদি ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি বা তাৎক্ষণিক কৌণিক বেগ বের করতে চাই, দেখো ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি বা তাৎক্ষণিক কৌণিক বেগ, ইনস্ট্যান্টেনাস বের করার জন্য আমরা আগেও এইটা শিখে আসছি যে আমাদেরকে টাইম ডিফারেন্সটা খুবই শর্ট নিতে হবে। মানে ধরো একটা থিটা ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, যেটার গ্রাফটা খুবই উল্টাপাল্টা এরকম। সো ওইটার এই টাইমে তোমাকে বলা হলো ঠিক এই টাইমেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত। কোনো টাইম ডিফারেন্স বলা হলো না, বলা হলো যে ঠিক এই টাইমে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত। অ্যাঙ্গুলার ভেলোসিটি পুরোটাই কিন্তু লিনিয়ার মোশনের সাথে অ্যানালোগাস। ওইখানেও আমরা যেই আইডিয়াগুলো খাটাইছি একদম সেম আইডিয়া এখানে। ওখানে আমরা দেখছিলাম যে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি হচ্ছে যেখানে ভেলোসিটি বের করতে বলছে সেখানে একটা ট্যানজেন্ট আঁকতে হয় বা একটা স্পর্শক আঁকতে হয়, রাইট? সেই স্পর্শকটার স্লোপ বা সেই ট্যানজেন্টের যে স্লোপ, সেই স্লোপটাই হচ্ছে এই টি ইজ ইকুয়াল টু টি সেকেন্ডে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি। আমরা আরও দেখছিলাম যে এই স্লোপটাকে আসলে লেখা যায় যে আসলে আমরা নর্মাল ওমেগা যেভাবে বের করি, ওমেগা বার যেভাবে বের করি, ডেল থিটা বাই ডেল টি, সেম আইডিয়াই, বাট আমরা ওই যে দুইটা পয়েন্ট অনেক দূরে দূরে না নিয়ে যেটা করি দুইটা পয়েন্টকে অনেক কাছে কাছে নিই, মানে ডেল টির ভ্যালুটা অনেক ছোট হয়, অলমোস্ট জিরো। সো এখানে যেটা করা হয় যে ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার জন্য
আমরা এই ডেলটির ভ্যালুটা লিমিট ইউজ করে জিরোর দিকে নিয়ে যাই। আর এটাই হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, মানে এটাই ডিফারেন্সিয়েশন ইন্ডিকেট করে। সো এখান থেকে এটাকে লেখা যায় ডিডিটি অফ থিটা। যেমন আমরা ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস লিখতাম, সিমিলারলি ওমেগা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ থিটা। যদি কারো এগুলো বুঝতে প্রবলেম হয় আমি বলবো প্রথম ওই ভিডিও আবার দেখতে, যেখানে আমরা এইটা প্রুফ করে আসছি, একদম সেম আইডিয়া। সো ওমেগা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ থিটা। হ্যাঁ, এখানে দেখো যে আমরা কিন্তু এখন এটাকে ওমেগা লিখছি, নট ওমেগা বার, কারণ এটা কি ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি, অথবা এটাকে শুধু অ্যাঙ্গুলার ভেলোসিটি বললেও হবে। ইনস্ট্যান্টেনাসটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকুরেটটা সবচেয়ে, রাইট? আমরা অ্যাভারেজটা দিয়ে কী করব? আমরা দেখে আসছি যে আসলে একটা জিনিসের ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা বলতে ইনস্ট্যান্টেনাসটাই বোঝায়, যে কোনো একটা সার্টেন মোমেন্টে বা একটা পার্টিকুলার মোমেন্টে তার ওই সময় তাৎক্ষণিক বেগ বা কৌণিক সরণ পরিবর্তনের হার কত, বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট চেঞ্জিং রেটটা কত। ওকে, সো এখান থেকে দেখো আমরা কি ডিরাইভ করলাম, যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ থিটা। সো নর্মাল অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি বোথ আর এক্সপ্রেসড ইউজিং ওমেগা, অ্যান্ড এটার ইউনিটও কত? রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। ওকে, অ্যান্ড এইখানে এটাকে যদিও অনেক বড় করে আঁকছি, আমি যদি এটাকে শর্ট করে আঁকি, যে আসলে এটা বোঝায় যে আমরা এবার টাইম ডিফারেন্সটা খুব কম নিব, একটা টাইনি নাজ ইন দ্য টি ডিরেকশন অ্যান্ড টাইনি নাজ ইন দ্য থিটা ডিরেকশন। তাহলে এটা হচ্ছে সেই ডিটি, এটা হচ্ছে সেই থিটা। এই ডিডিটি অফ থিটা আমরা খুব টাইনি টাইম ডিফারেন্সে, অলমোস্ট জিরো, যেটা আমাদের ইমাজিনেশনের বাইরে, অলমোস্ট জিরো টাইম ডিফারেন্স এটা কতটুকু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করে, সেই রেশিওটাই হচ্ছে কি আসলে ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি বা তাৎক্ষণিক কৌণিক বেগ। ওমেগা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ থিটা, রেডিয়ান পার সেকেন্ড এটার ইউনিট। অ্যান্ড আচ্ছা, এটা কি কারো বুঝতে প্রবলেম আছে? ওকে, সো আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির আইডিয়াটা পেলাম। এখানে আমরা একটা ছেদক রেখা বা একটা সেকেন্ড লাইন আঁকি যখন অ্যাভারেজটা বের করি, আর যখন ইনস্ট্যান্টেনাসটা বের করি আমরা অ্যাকচুয়ালি এই সেকেন্ড লাইনটাকে কনভার্ট করে ফেলি কিসের? ট্যানজেন্ট লাইনে বা একটা স্পর্শক রেখায়। বুঝতে পারছো? তখন টাইম ডিফারেন্সটা অনেক টাইনি হয়। ওকে, সো যেহেতু এটা ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড, আমরা একটা ছোটো ম্যাথ করতে পারি, যে থিটা ইজ ইকুয়াল টু, যদি ধরো থিটা যদি টি এর একটা ফাংশন হয়, থিটা ইজ আ ফাংশন অফ টি, যেটা হচ্ছে সে 2t³ - t² + 5 এত রেডিয়ান। তাহলে আমরা একটু বের করার ট্রাই করি, যে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিবা। হোয়াট ইজ ইটস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা একটু করো। হোয়াট ইজ ইটস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট when t is equal to 5 second, sorry, t is equal to 2 second. Then second question হচ্ছে what is its average angular velocity, আগে এটার অ্যান্সার দাও সবাই চ্যাট বক্সে। Then what is its average angular velocity from 2 second to 3 second, আর থার্ড ওয়ান, what is its angular velocity, what is its angular velocity at t is equal to 2 second. সো একজন অ্যান্সার দিছো, আমরা করে দেখি এটা হয়েছে কিনা। সবাই একটু ট্রাই করো, যে যখন টাইম 2 সেকেন্ড তখন ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত। একটা অবজেক্টের থিটার ফাংশন হচ্ছে এরকম, মানে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফাংশনটা এরকম। হ্যাঁ, আনিকার অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। বাকিরাও ট্রাই করো।
সিয়ামের হয় নাই, জোহাইরেরও হয় নাই, রাহাতেরও হয় নাই। আরেকটু ট্রাই করো। হ্যাঁ, আবিরেরটা হয়েছে, হ্যাঁ সোয়াদেরটাও হয়েছে, ভেরি গুড। আদনানেরটাও হয়েছে, গুড। হ্যাঁ, অসীমেরটাও হয়েছে, গুড। হ্যাঁ, রাহাতেরটা এবার হয়েছে, ওকে। সো আমি বলি এটার অ্যান্সার হচ্ছে 17 রেডিয়ান। কেন? জাস্ট এখানে থিটার ভ্যালু, থিটাতে টি বসায় দাও, টি হচ্ছে 2 সেকেন্ড। সো এখানে যদি 2 বসাও তাহলে থিটা অ্যাট 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 2 কিউব মাইনাস 2 স্কোয়ার প্লাস 5 উইচ ইজ 17। এবার সেকেন্ডটা দেখো, হোয়াট ইজ ইটস অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি ফ্রম 2 সেকেন্ড টু 3 সেকেন্ড। দেখো, অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। তার মানে 3 সেকেন্ডে ওর যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে 3 সেকেন্ডে ওর যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মাইনাস 2 সেকেন্ডে ওর যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেইটার ডিফারেন্স আর টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্স কত? 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড ডিফারেন্স। থিটা 3 কত? 3 সেকেন্ডে এটার ভ্যালু কত আসবে? এটা আসবে হচ্ছে 51, তাই না? আর থিটা 2 এর ভ্যালু কত? মানে 2 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কত? 17, একটু আগে বের করছো, ডিভাইডেড বাই 1। সো অ্যান্সার আসবে 34 রেডিয়ান পার সেকেন্ড। দাঁড়াও, 54 মাইনাস 9 46, আমি করে দেখি, দাঁড়াও। হ্যাঁ 50 হবে, সরি। সো এখানে অ্যান্সারটা হচ্ছে 33 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি বা গড় কৌণিক বেগ। এর পরের কোশ্চেনটাই বলছে হোয়াট ইজ ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস 2 সেকেন্ড। সো এইটা খুবই সহজ। দেখো, উই নো ওমেগা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ থিটা। সো ডিডিটি অফ 2t কিউব মাইনাস টি স্কোয়ার প্লাস 5। সো এটাকে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো, আই হোপ, যে এখানে ডিডিটি অফ 2t কিউব হচ্ছে 6t স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2t আর এটা হচ্ছে 0। ওকে, সো 6t স্কোয়ার মাইনাস 2t এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগার সমীকরণ, মানে ওমেগা অ্যাট এনি মোমেন্ট। আমরা দেখো ওমেগার একটা ফাংশন পেয়ে গেছি, ওমেগা অ্যাট এনি মোমেন্ট উইল বি 6t স্কোয়ার মাইনাস 2t রেডিয়ান পার সেকেন্ড। দেন ওমেগা অ্যাট 2, যখন 2 সেকেন্ড টাইম, তখন এটা কত হবে? 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2। সো এটা হবে 20 রেডিয়ান পার সেকেন্ড। এখন এই কোশ্চেনটা যারা বুঝো না একটু আমাকে ইনফর্ম করো, আমি তাহলে আরেকবার বুঝাই দেবো। হ্যাঁ বলো। এটা এই যে ডিফারেন্সিয়েশনটা, তুমি ডিফারেন্সিয়েশন কীভাবে করো? নর্মালি হচ্ছে আমরা এটাকে স্প্লিট করে নিই, ঠিক আছে? তো এটাকে দেখো আলাদা করে যদি দেখাই, ডিডিটি অফ 2t কিউব মাইনাস ডিডিটি অফ টি স্কোয়ার প্লাস ডিডিটি অফ 5। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, এটা বাদ। তারপর ভিতরে যখন কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকে সেটা বাইরে চলে আসে। সো 2 ডিডিটি অফ টি কিউব মাইনাস ডিডিটি অফ টি স্কোয়ার হচ্ছে 2t আর ডিডিটি অফ টি কিউব হচ্ছে 3t স্কোয়ার। এই ফর্মুলা ফলো করতেছে, ddx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। সো 6t স্কোয়ার মাইনাস 2t। এবার সবাই বুঝতে পারছো ওমেগা 2 কীভাবে বের করলাম? মানে 2 সেকেন্ডে ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। আচ্ছা, টু ওয়েট। আরাফাত বুঝতেছো যা যা দেখাচ্ছি?
ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, শিমুল বলো। ওমেগা হচ্ছে ওই যে কমপ্লেক্স নাম্বারে যেভাবে লিখতে ওইটাই, ছোট হাতের ডাব্লু বাট এরকম না, এরকম। ঠিক আছে, সো এটাই হচ্ছে ওমেগা। ওকে, সো এই ওমেগার তোমার ওমেগা বের করা শিখলাম, অ্যান্ড ওমেগা কি মিন করে সেটাও বুঝলাম, যেটা হচ্ছে আসলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে স্লোপ ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্টানিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি লেখা উচিত। সো আমরা বুঝতে পারলাম যে দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটির তাহলে অনেক সহজ একটা ডেফিনেশন দেওয়া যায়। আমরা যেমন ভেলোসিটির ডেফিনেশন দিয়েছিলাম না একটা, যে ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, সিমিলারলি বলা যায় ফার্স্ট ডেরিভেটিভ অফ এটাকে বাংলায় যদি লিখতে চাও এটা হচ্ছে প্রথম অন্তরজ। ফার্স্ট ডেরিভেটিভ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ থিটা, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেটটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, এবার বলো তো যদি আমি ওমেগাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া উচিত? মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির চেঞ্জিং রেটটাকে আমরা কি বলবো? হ্যাঁ, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। মানে আমরা যেমন নর্মালি দেখি যে ডিসপ্লেসমেন্ট দেন ভেলোসিটি দেন অ্যাক্সেলারেশন, সিমিলারলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেন অ্যাঙ্গুলার ভেলোসিটি দেন হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এটাতে আসবো একটু পরে। আর এখান থেকে আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমরা যেমন ভি ইজ ইকুয়াল টু লিখতাম ডিডিটি অফ এস, অ্যান্ড দেন এখান থেকে আমরা এটাও লিখতাম যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিডিটি। যে ভেলোসিটি ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশনের জন্য আমাদের জাস্ট একটাই ফর্মুলা লাগে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন, উইচ ইজ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই ফর্মুলাটা জানলে অ্যাকচুয়ালি ফিজিক্সের ম্যাক্সিমাম ইন্টিগ্রেশনই হয়ে যায়। সো সিমিলারলি আমরা এটাকে লিখতে পারতাম যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন, মানে ভেলোসিটিকে যদি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি ডিসপ্লেসমেন্ট পাবা। অ্যান্ড আমরা এটাও বলছিলাম যে একটা ভি ভার্সেস টি গ্রাফ, যে কোনো একটা ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া আসলে ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। ধরো এইখান থেকে এই T1 থেকে T2, এটা আমি আলাদাভাবে আরেকটা ক্লাস নিয়ে বুঝাই দিব, এটা আগেও দেখাইছি, তারপরে এটা আরেকটু এক্সপ্লেন করতে হবে আমার, বাট এইটুক আপাতত বুঝে রাখো যে ভি ভার্সেস টি গ্রাফের নিচে যতটুক এরিয়া, সেই এরিয়াটাকেই আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট। আর এই এরিয়াটা বের করা হয় হচ্ছে ইন্টিগ্রেশন ইউজ করে। এখানে আবার লোয়ার লিমিট আপার লিমিট দিতাম, তাই হোক মনে আছে সবার। সো সিমিলারলি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকেও এভাবে লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা ডিটি এর ইন্টিগ্রেশন ফ্রম T1 টু T2। ক্লিয়ার? সো আমরা যদি এটাকে একটা ম্যাথ দিয়ে বোঝার ট্রাই করি, সাপোজ তোমাকে একটা ওমেগা ফাংশন দেওয়া আছে, ওমেগা ফাংশনটা এরকম 2t স্কোয়ার প্লাস 5 এত রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং কাজ করে দেখি যে আমরা এই আগে যে ওমেগাটা পাইছিলাম সেটা ইউজ করেই করি, তাহলে তোমাদের আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। এখানে ছিল 6t স্কোয়ার মাইনাস 2t। সো আমি বলতেছি যে ওমেগা একটা ফাংশন যেটা হচ্ছে 6t স্কোয়ার মাইনাস 2t, মানে কৌণিক বেগটা বা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এটা ফিক্সড না যে সব সময় 1 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছে বা 2, এটা হচ্ছে সময়ের সাথে সাথে বা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। এখন আমরা এখানে বের করছিলাম যে থিটা 3 হচ্ছে 50 আর থিটা 2 হচ্ছে 17, তার মানে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট হয়েছিল কত? 33, রাইট? সো আমরা এটাকে একটু ট্রাই করে দেখবো যে এটা রিভার্স করে করলে ওইটা আসে কিনা। আমি তোমাকে ম্যাথটা এরকম দিলাম যে ওমেগা টি সমান 60 স্কোয়ার মাইনাস 2t রেডিয়ান পার সেকেন্ড। তোমাকে বললাম ফাইন্ড দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট
ফাইন্ড দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন, কৌণিক সরণ বের করো বিটুইন 2 সেকেন্ড টু 3 সেকেন্ড। সো আমরা ওমেগা থেকে থিটাতে কীভাবে ব্যাক করবো? দেখো ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ থিটা, এখান থেকে লেখা যায় থিটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি ফ্রম T1 টু T2। ওমেগা কত? 60 স্কোয়ার মাইনাস 2t, আর ডিটি হচ্ছে ডিটি। আর লিমিটটা কত থেকে কত হবে বলো তো? লোয়ার লিমিট কত লিখবো? 2 লিখবো, আর আপার লিমিট 3, তাই না? ওকে, লিখলাম। এবার আমরা ইন্টিগ্রেশনটা করি। সো ইন্টিগ্রেশন করার জন্য এটাকে ফার্স্টে স্প্লিট করে নিবা, মানে ভাগ ভেঙে নিবা। 60 স্কোয়ার ডিটি 2 থেকে 3 প্লাস মাইনাস 2t ডিটি ফ্রম 2 থেকে 3। দেন আমরা জানি কনস্ট্যান্টগুলোকে বাইরে আনা যায়, সো 6 আর 2কে বাইরে নিয়ে আসো। দেন টি স্কোয়ার ডিটিকে ইন্টিগ্রেশন করলে আমরা ফর্মুলা জাস্ট একটাই লাগে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এটা আমরা নেক্সট ক্লাসে প্রুফ করে দেখাবো, ঠিক আছে? মানে এখনও তো ক্যালকুলাস শিখো নাই, বাট আমরা এটাকে একটু তোমার নর্মাল আমাদের এক্সিস্টিং নলেজ দিয়ে প্রুফ করে দেখাবো, ওকে? আচ্ছা, সো টি স্কোয়ার ডিটিকে ইন্টিগ্রেশন করলে আসবে টি টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3, কারণ এখানে এন হচ্ছে 2, সো উপরে পাওয়ার 1 বেশি, নিচেও ওইটা 1 বেশি। আমরা জানি এখানে যে থার্ড ব্র্যাকেট দিয়ে 2 আর 3 লিখতে হয়। দেন মাইনাস 2, টি ডিটিকে ইন্টিগ্রেশন করলে আসে টি স্কোয়ার বাই 2, 2 থেকে 3। এরপর কি করতে হয় বলো তো? বুঝতে পারছি, 3 কিউব বাই 3, 2 কিউব ডিভাইডেড বাই 3, মানে এখানে একবার আপার লিমিট দেন একবার লোয়ার লিমিট বসায় সাবট্র্যাক্ট করতে হয়। আবার এখানেও সেম, আপার লিমিট স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট স্কোয়ার, মানে লোয়ার লিমিট স্কোয়ার বাই 2। দেন এটা ক্যালকুলেট করবা। সো এটা আসবে 33। দেখো এক্স্যাক্টলি সেম অ্যান্সারটাই আসছে, দেখছো? সো আসলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কিন্তু দুইটা জাস্ট দুইজনের রিভার্স, এটাই প্রুফ করলাম, ওকে? অ্যান্ড আমরা তাহলে বুঝতে পারলাম যদি থিটা দেওয়া থাকে ওমেগা বের করার জন্য ডিফারেন্সিয়েশন করব, আর ওমেগা দেওয়া থাকলে থিটা বের করার জন্য ইন্টিগ্রেশন করব। আগেও এগুলো আমরা দেখছি, লিনিয়ার মোশনের ক্ষেত্রে সেম ম্যাথই আমি করে দেখাইছিলাম। সো এই পর্যন্ত কি কারো আজকে কোনো কোশ্চেন আছে? সো কী কী শিখলাম দেখো। আমরা দেখলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি, দেন দেখলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি দুইটা ডিফারেন্ট। দেন আমরা দেখলাম কিভাবে থিটাকে ডিফারেন্সিয়েশন করে ওমেগা পাওয়া যায়, আর তারপর আমরা দেখলাম কিভাবে ওমেগাকে ইন্টিগ্রেট করে, এটা কিন্তু একটা ফর্মুলা, ওকে? ওমেগাকে কিভাবে ইন্টিগ্রেশন করে আমরা থিটা পেতে পারি। গ্রাফিক্যালি যদি সামারি বলি, যে একটা থিটা ভার্সেস টি গ্রাফে, থিটা ভার্সেস টি গ্রাফ যেই শেপেরই হোক না কেন, তার একটা সার্টেন ইনস্ট্যান্সে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে, ওইখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করো, সেই ট্যানজেন্টটার স্লোপ। আর যদি একটা ওমেগা ভার্সেস টি গ্রাফ থাকে, এরকম, তাহলে সেইখানে যদি একটা টাইম ডিফারেন্সের মধ্যে তোমাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করতে বলে, যে T1 থেকে T2, তখন সেই নিচের এরিয়াটা, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, আনিকার একটু কথা শুনতে প্রবলেম হইতেছে, ওইটা তোমার নেটের মেবি প্রবলেম, আমার কাছেও কথাগুলো ভেঙে আসতেছে।
ফিজিক্সে ইন্টিগ্রেশন হ্যাঁ ম্যাক্সিমাম এই একটা ফর্মুলা দিয়েই করা যাবে। আমরা যখন ম্যাগনেটিজম চ্যাপ্টারটা দেখব সেকেন্ড পেপারে, আর হচ্ছে যখন ওয়েভের চ্যাপ্টারটা পড়বো বা পিরিয়ডিক মোশনের চ্যাপ্টারটা পড়বো, ওইখানে আমাদের এক্সট্রা কয়েকটা ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগবে। সো ইন্টিগ্রেশন শিখতে হবে না তোমার, তোমার মেইনলি ওইটা অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা শিখতে হবে। ইন্টিগ্রেশন তুমি ম্যাথে শিখবা আলাদা করে, বাট এখানে আইডিয়াগুলো যাতে ক্লিয়ার থাকে। অ্যান্ড আমরা নেক্সট দিন তাহলে এখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটির আইডিয়াটা ডেভেলপ করব, যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের আইডিয়াটা ডেভেলপ করব। আমি আজকে একটু সামারি লিখে দিই। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়, অ্যান্ড সিমিলারলি অ্যাভারেজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে ডেল ওমেগা বাই ডেল টি। যেমন তুমি নর্মালি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি লেখো, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে আলফা দিয়ে এক্সপ্রেস করে। ওকে, সো আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ওমেগা ডিভাইডেড বাই ডেল টি। আর এটার ইউনিট বলতে পারবা কেউ? হ্যাঁ, র্যাড পার সেকেন্ড স্কোয়ার। যেমন লিনিয়ারে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর এটারও ইনস্ট্যান্টেনাস ভার্সন বা মোর অ্যাকুরেট ভার্সন হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ওমেগা অর ডিডিটি স্কোয়ার অফ থিটা। এগুলো আমরা নেক্সট দিন আবার ডিসকাস করবো। ওকে, আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন আমি এখানে করি। ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, তা ওমেগা ভার্সেস টি গ্রাফটা দেখতে এরকম সিম্পল, কোনো কার্ভেচার নাই, জাস্ট সিম্পলি একটা লাইন। এখানে এই গ্রাফটা দেওয়া যে যখন 1 সেকেন্ড তখন এটা এত, যখন 2 সেকেন্ড তখন এখানে, তারপর যখন 3 সেকেন্ড তখন এইখানে। আর এখানে 0 সেকেন্ড যখন, তখন এটা ছিল 10, তারপর 15, 20, 25। এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এটার ইউনিট হচ্ছে সেকেন্ড। এবার বলো যে 2 সেকেন্ডে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? মাইক অন করেই বলতে পারো, 2 সেকেন্ডে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? 20 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে। আর 2.5 সেকেন্ডে? একটু কমন সেন্স খাটায় বলে দাও। হ্যাঁ, 22.5, মানে জাস্ট মিডলটা। ওকে, ঠিক আছে। আমরা তাহলে ওমেগা ভার্সেস টি গ্রাফ থেকে দেখে ওমেগা বের করতে পারি, এটা আমাদের সমস্যা নেই। এখন আমি তোমাকে বললাম যে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কত, এটা বের করো তো সবাই। বের করে অ্যান্সারটা চ্যাট বক্সে লিখবা। আচ্ছা, 1 সেকেন্ড থেকে না, আমি আর একটু সহজ করে দিই। 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? মানে এইখান থেকে এই 0 সেকেন্ড টাইম থেকে 3 সেকেন্ড পর্যন্ত টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কত? অলরেডি অ্যান্সার দিয়ে দিছে একজন। একটু আস্তে ধীরে করো, তারপর দেখো ইজি আছে। জিরো সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কত? একটা ওমেগা ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে। রাহাত 5 কিভাবে হয়েছে একটু আমাকে বলো তো, মাইক অন করে। ওইটা অ্যাকচুয়ালি আলফা বের হয়েছে, বুঝতে পারছো? কারণ তুমি তো তাহলে ওই যে এটা ট্যানজেন্টের স্লোপ বের করলো, তাই না? সো এটা তো আসলে আলফা। আমি বের করতে বলছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে থিটা বের করতে বলছি। এই যে সাইডে দেখো,
এই ছবিটা দেখো। হ্যাঁ, তোমার এখানে যে মাহজাবিন যেটা বলছো ওইটাও কিন্তু অ্যাকচুয়ালি আলফা বের করছো, ঠিক আছে, 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর ওইটা কিন্তু আসলে আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওকে, সো এখানে অলরেডি অনেকে অ্যান্সার দিচ্ছ, আমি এটা একটু করে দেখি কাদেরটা হয়েছে। বেসিক্যালি তোমার এখানে কি বের করতে হবে, এরিয়া, তাই না? ওমেগা ভার্সেস টি গ্রাফের এরিয়াই তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সেই এরিয়াটা বের করো। এই এরিয়াটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়ামের ফর্মুলা মনে না থাকলে এটা একটা ট্রায়াঙ্গেল প্লাস একটা রেক্ট্যাঙ্গেল, রাইট? সো উপরের রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 1/2 ইন্টু 3 ইন্টু 15, আর নিচের রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে 3 ইন্টু 10। সো এটা হবে হচ্ছে 22.5, আর এদিকে হচ্ছে 30, উইচ ইজ 52.5। ওকে, এটা সবার আগে মেবি শুভজিৎ বলছো। কোশ্চেন হচ্ছে যে থিটা বের করতে বলছিলাম। এই ওমেগা ভার্সেস টি গ্রাফ থেকে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে থিটা কত বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? আনসার হচ্ছে 52.5। নির্ঝর বুঝতে পারছো এটা? তারপর এখানে অসীম বুঝছো এটা? সো আমাদের এই আইডিয়াগুলো যাতে মাথায় থাকে যে এইগুলো জাস্ট সিম্পলি নর্মাল লিনিয়ার মোশনের জন্য যেরকম, অ্যাঙ্গুলারের জন্য সেম। ওকে, ইভেন আমরা এটাও দেখব, তোমার লিনিয়ার মোশনে যেমন আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করি, সিমিলারলি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এটা আমরা নেক্সট দিন দেখব। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকুক ফিজিক্স। বাসায় অবশ্যই এই জিনিসগুলো একটু আবার রিভিজিট করবা, প্লাস লিনিয়ার মোশনের জিনিসপত্রগুলো, বিশেষ করে এই ক্যালকুলাসের আইডিয়াগুলো যাতে ক্লিয়ার থাকে। ওকে, আর আমি এই ইন্টিগ্রেশনটা আরেকবার বুঝাই দিব যে এরিয়াটা কীভাবে ইন্টিগ্রেশন দিয়ে বের হয়, ওইটা আমরা একটা কনক্রিট প্রুফ দেখব নেক্সট দিন। যদিও ক্যালকুলাসের আইডিয়া লাগে, বাট আমি ট্রাই করবো যাতে তোমরা বুঝতে পারো ওইভাবে পড়ানো।